আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে যে খবর সামনে আসছে তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে ভারত বাংলাদেশকে নিয়ে শেষ 2 বছর কার্যত কিছু ভাবেনি, অবজার্ভ করেছে, বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে চলার চেষ্টা করেছে, সেই ভারতের গোয়েন্দা প্রধানই আজকে বাংলাদেশে গিয়ে পৌঁছলেন। এবং এটি কোনো সাধারণ ঘটনা নয়, কারণ সাম্প্রতিক সময়ে রয়ের প্রধান বাংলাদেশ সফরে গেছে তা হয়তো আমার মতো আপনারা অনেকেই শোনেননি। কিন্তু কেন হঠাৎ করে বাংলাদেশ সফরে গেলেন ভারতের গোয়েন্দা প্রধান? বাংলাদেশ কি তাহলে ভারতের একাধিক অপারেশনের এপিসেন্টার হয়ে উঠতে চলেছে? মানে যেভাবে পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়ের প্রধানের এই সফর বাংলাদেশের জন্য কি অত্যন্ত ঘটনাবহুল? প্রশ্ন অনেক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশকে নিয়ে ভারত এক্স্যাক্টলি কি ভাবছে, কেন হঠাৎ করে অজিত ডোভাল রয়ের প্রধানকে বাংলাদেশ সফরে পাঠালেন, এবং এর পিছনে আসল সমীকরণটাই বা ঠিক কোথায় লুকিয়ে আছে। প্রথমত, কালকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশ সফরে গেছেন এবং তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও দেখা করবেন বা বৈঠক করবেন। কিন্তু রয়ের প্রধান বাংলাদেশে কেন গেল? প্রথমত, এটি ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে সরাসরি এক হুঁশিয়ারি। অজিত ডোভালের নেতৃত্বে কিছু মাস 3 আগে একটি বৈঠক ভারতবর্ষে হয়। সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন? সেই বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, যিনি বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার। সেই বৈঠকের একাধিক রিপোর্ট সে সময় সামনে আসে। সেই রিপোর্টে একাধিক কথা বলা হয়, যেখানে উল্লেখযোগ্য কথা হলো যে বাংলাদেশকে কাজে লাগিয়ে কোনো অবস্থাতেই ভারতকে অশান্ত করার যে পরিকল্পনা করা হচ্ছে, বাংলাদেশ যেন সেটাকে অত্যন্ত বিবেচনার সহিত গুরুত্ব দেয়। অজিত ডোভাল 1 মাস আগে আরো একটি হুঁশিয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে দেয়। সেই হুঁশিয়ারিতে স্পষ্ট করে সেই হুঁশিয়ারিতে স্পষ্ট করে অজিত ডোভাল বলেছিলেন কোনো অবস্থাতেই ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা যারা করবে তাদেরকে ভারত ছাড়বে না। স্পেশালি তিনি বাংলাদেশ ও মায়ানমার বর্ডার নিয়ে একাধিক কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন এই মায়ানমার ও বাংলাদেশ বর্ডার থেকে দিনের পর দিন ভারতে অস্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং এই সীমান্ত পার্শ্ববর্তী এলাকা হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীদের এপি সেন্টার বা আতুরঘর। ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মায়ানমার ও বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডারের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ঘটনাবহুল একটা সীমান্ত হয়ে উঠছে, যা ভারতের জন্য অত্যন্ত সংশয়জনক। এই 7 সিস্টার্সে দিনের পর দিন বিদ্রোহী গ্রুপের আক্রমণ বাড়ছে। এই বিদ্রোহী গ্রুপকে অস্ত্র কারা দিচ্ছে? পশ্চিমা বিশ্ব দিচ্ছে। এই পশ্চিমা বিশ্ব অস্ত্র কোথা থেকে দিচ্ছে? একটাই উত্তর, মায়ানমার ও বাংলাদেশ বর্ডার থেকে দিচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এই অস্ত্র আমদানি কিছুতেই বন্ধ করেনি। উল্টে এই বাংলাদেশ সীমান্ত দিয়ে দিনের পর দিন 7 সিস্টার্সকে বিভিন্ন জায়গায় অশান্ত করার পরিকল্পনা কিন্তু করা হয়েছিল। এইবার আগের বছর যখন মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিলেন, তিনি আইএসআই এর একাধিক গোয়েন্দা প্রধানের সঙ্গে কিন্তু বৈঠক করেন এবং আইএসআই এর একাধিক নেতারা বা বলা ভালো কর্তারা বাংলাদেশের 2টি জায়গা বারংবার কিন্তু যান। একটা হলো চট্টগ্রাম এবং দ্বিতীয়টি হলো কক্সবাজার, অর্থাৎ সেই ভারতের সীমান্তবর্তী এলাকা। ফলে বাংলাদেশ এই মুহূর্তে আইএসআই এর আতুরঘর হয়ে উঠছে এবং বাংলাদেশ সেটাই ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা করছে ভারতকে অশান্ত করার জন্য। তা ভারত কিন্তু রিয়েলাইজ করতে শুরু করে। মোহাম্মদ ইউনূসের সময় ভারতের এই পদক্ষেপ, মানে ভারতের বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল। কিন্তু অজিত ডোভাল কিছুদিন আগেই বুঝিয়ে দেন এই বাংলাদেশকে নিয়ে ভারত আর ডিফেন্সিভ নয়। অন্তত যেভাবে আইএসআই এর গোয়েন্দা
চরিত্ররা কর্তারা ভারত বর্ডারে ঘোরাফেরা করছেন। যেভাবে সেভেন সিস্টার্সের ওই উত্তর পূর্ব সীমান্ত দিয়ে দিনের পর দিন অস্ত্র ভারতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা আর ভারত কোনোভাবেই মেনে নেবে না। এবং ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে যাওয়া মানে ভারত স্পষ্ট হুঁশিয়ারি পাকিস্তানকেও দিল যে তোমরা কখনোই ভেবো না যে বাংলাদেশের মাটিকে তোমরা ব্যবহার করতে পারবে, কারণ উই আর ভেরি মাচ ইন দেয়ার, মানে আমরা সেখানে আছি এবং আমরাও আমাদের নেটওয়ার্ককে বা তৎপরতার সঙ্গে অ্যাক্টিভ করছি। ফলে কোনো অবস্থাতেই এই বাংলাদেশ তোমাদের পৈতৃক সম্পত্তি নয় যে বাংলাদেশকে কাজে লাগিয়ে তোমরা আমাদেরকে অশান্ত করবে। পাশাপাশি আরো একটা বিষয় এখানে মাথায় রাখা ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ তাৎপর্যপূর্ণভাবে মনে হচ্ছে, তা হলো শিলিগুড়ি করিডোরের এরিয়াটি। সেখানে লালমনিরহাট এয়ারবেসে কিছুদিন ধরে ভারত একাধিক ঘটনা কিন্তু পর্যবেক্ষণ করে। এর পিছনে বাংলাদেশ সরকারই দায়ী। এই লালমনিরহাট এয়ারবেসে একাধিক ফাইটার হ্যাঙ্গার বাংলাদেশের সেনাপ্রধান বিল্ড আপ করেছে এবং এখানেই চীনকে দিয়ে তারা তিস্তা রিভার প্রজেক্ট করাচ্ছে। এবার চীন কোনো দেশে যদি কোনো প্রজেক্ট করে তাহলে তাদের উদ্দেশ্যটা কি থাকে? শুধুমাত্র প্রজেক্টটাকে সাকসেসফুলি শেষ করা? না, তারা সেই প্রজেক্টের মাধ্যমে বিপরীত পক্ষে অর্থাৎ প্রতিবেশী আরো যে দেশটি আছে তাদের উপর সার্ভেলেন্স চালায়। এটা কিন্তু চীনের এক ঘোষিত নীতি। ফলে এই পার্টিকুলার সেকশনটাও কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মানে শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রমাগত চীনকে দিয়ে ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে, বিএসএফ এর উপর বিভিন্ন ক্ষেত্রে সার্ভেলেন্স চালাচ্ছে এবং বিএসএফ এর তৎপরতা থাকা সত্ত্বেও এই অঞ্চলকে কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিচ্ছে, যা এখন ভারতের গোয়েন্দাদের প্রধান মাথা ব্যথার কারণ। কিছুদিন আগে অজিত দোভালের একটি রিপোর্ট এক্ষেত্রে সামনে আসে আমাদের। সেখানে তিনি বলেন এই শিলিগুড়ি করিডোর এবং বাংলার একাধিক সীমান্ত ভারতের সুরক্ষার জন্য প্রধান মাথা ব্যথার কারণ। আজকে গোয়েন্দা প্রধানের এই সফরের পর একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারত এই সীমান্তকে সুরক্ষিত করার জন্য তারা কিন্তু বাংলাদেশকে আলটিমেটাম দেওয়ার কথাও ভাববে। কারণ ভারতের যে কর্মকাণ্ড আভ্যন্তরীণ সীমায় ঘটছে তার 80% রিজন হলো এই বাংলাদেশের অনুপ্রবেশকারী। এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যেহেতু প্রত্যেকটি জায়গায় জামাত জিতেছে, তাই সীমান্তে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অসংবেদনশীলতা অনেকটা বেড়ে গেছে এবং জামাত ইচ্ছাকৃতভাবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের এই জায়গাগুলো দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করছে, যে অনুপ্রবেশকারীরা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ভারতকে নাশকতায় উড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছে। তা ভারতের ইন্টারনাল রিপোর্টে কিন্তু একাধিক ক্ষেত্রে স্পষ্ট, যা বিভিন্ন মাধ্যমে কিন্তু বেরিয়েছে। অর্থাৎ গোয়েন্দা প্রধান স্পষ্ট বাংলাদেশে গিয়ে বুঝিয়ে দিল বাংলাদেশ সরকারকে যে পাকিস্তানের আইএসআই এর আনাগোনা আমরা সহ্য করব না, সেভেন সিস্টার্স এর দিনের পর দিন অস্ত্র ঢুকিয়ে দেওয়ার খেলা আমরা সহ্য করব না। শিলিগুড়ি করিডোরে চায়নার সার্ভেলেন্স তোমরা ইমিডিয়েটলি বন্ধ করো এবং আমরা ভারতের গোয়েন্দারা তোমাদের সঙ্গে তৎপরতা দেখিয়ে একই সঙ্গে কাজ করতে পারি বা চাই। এই সম্পর্ককে তোমরা নষ্ট করলে ভারত কিন্তু ভালোভাবে মেনে নেবে না। অর্থাৎ অজিত দোভালের হুঁশিয়ারির পর 1 মাসের মধ্যেই ভারতের গোয়েন্দা প্রধানের বাংলাদেশ সফর নিঃসন্দেহে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরো বিষয়টার মধ্যে আমার ব্যক্তিগত অভিমত, ইসরায়েল একটা ফ্যাক্টর। ইসরায়েলের পক্ষ থেকে কিছুদিন আগে একটি রিপোর্ট সামনে আসে আমাদের সামনে। সেখানে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশে অ্যাক্টিভলি এবার ইসরায়েলের গোয়েন্দারা কাজ করবে, অর্থাৎ বাংলাদেশে মোসাদ তৎপরতা দেখাবে। কারণটা কি? কারণ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে হামাস ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে। অপারেশন সিন্দুরের আগে যখন পেহেলগাম হত্যাকাণ্ড ঘটানো হয় পাকিস্তানের পক্ষ থেকে, তখনও কিন্তু ইসরায়েলের ইন্টারনাল রিপোর্ট বলে এই অপারেশনের পিছনে, মানে এই হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের সঙ্গে হামাসও কিন্তু জড়িত। কারণ এই ঘটনার 1 মাস আগে হামাসের সর্বময় কর্তারা পাকিস্তানে আসেন, ভারত পাকিস্তান বর্ডারে তারা একাধিক মিটিং করেন এবং জিহাদিদের তৈরি করেন ভারতে ঢুকিয়ে দেওয়ার জন্য। এখন ইসরায়েলের মোসাদের রিপোর্ট বলছে একই রকম কায়দায় হামাস বাংলাদেশের একাধিক উগ্র ইসলামী চরিত্রদের সঙ্গে বৈঠক করছে, উগ্রপন্থী সংগঠনকে বাংলাদেশের মাটিতে নতুন করে তৈরি করছে এবং
সেই হামাসকে দিয়ে ভারতকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করছে। অর্থাৎ ইসরায়েলের এই রিপোর্টও কিন্তু এখানে ভারতের গোয়েন্দা প্রধানের বাংলাদেশ সফরের পিছনে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ। আন্তর্জাতিক স্তরকে পরিষ্কার বার্তা যে বাংলাদেশকে এপিসেন্টার করে ভারতকে নাশকতায় আক্রান্ত করার ছক ভারত মানবে না। ভারতের গোয়েন্দা বিভাগ অত্যন্ত তৎপর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেই তৎপরতার হুঁশিয়ারি ভারত দিতে চলেছে, তা কিন্তু স্পষ্ট। অর্থাৎ ইসরায়েলের রিপোর্ট, অজিত দোভালের হুঁশিয়ারি, লালমনিরহাট এয়ারবেসে চীনের সার্ভেলেন্স ক্যামেরা, সেভেন সিস্টার্সে বাংলাদেশ মায়ানমার বর্ডারে অস্ত্র পাচার করা এবং পাকিস্তান জুড়ে আইএসআই এর কর্তাদের আনাগোনা, সব মিলিয়ে আজকে ভারত এই প্রথমবারের জন্য গোয়েন্দা প্রধানকে সে দেশে পাঠিয়ে পাল্টা হুঁশিয়ারি দেওয়ার কাজটা কিন্তু শুরু করলো এবং পরিষ্কার বার্তা বাংলাদেশকে দিল, ভারতকে অশান্ত করার কোনো পরিকল্পনা বাংলাদেশের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না। উল্টে আমরা আমাদের মতো অ্যাকশনে ঝাঁপাবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এ এক জোরালো ডিপ্লোম্যাটিক বার্তা যা আজকে ভারত দিল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন এবং এই ঘটনাকে কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অনেকে ভিডিও দেখেন, শুধু সাবস্ক্রাইবটি করছেন না, পারলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ। গতকালকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এই বৈঠকের পরপরই তিনি দিল্লিতে উড়াল দিয়েছেন। অর্থাৎ এই বৈঠকের যে ফলাফল কিংবা এই বৈঠক যে সকল বার্তা দিচ্ছে, সেই বার্তার পরিপ্রেক্ষিতে দিল্লি কী সিদ্ধান্ত দিচ্ছে সেটা সরাসরি জানতে তিনি চলে গেছেন দিল্লিতে। তার মানে ব্যাপারটা খুব স্পষ্ট যে ভারত বাংলাদেশ দর কষাকষি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। আদতে আমরা কিন্তু কিছুই জানি না প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর আলোচনায় কি হয়েছে, কারণ ত্রিবেদী নিজেও বলেননি, আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল যেভাবে বলার চেষ্টা করেছেন সাংবাদিকদের সামনে, সেই কথাটাকে আমার কাছে সত্য কথা মনে হয়নি, গ্রহণযোগ্য মনে হয়নি, গ্রহণযোগ্য ব্যাখ্যাও মনে হয়নি। কারণ তিনি এক পেশে কথা বলেছেন, নিরপেক্ষ অবস্থান থেকে কি হয়েছে, আমরা কতটুকু চেয়েছি, তারা কতটুকু দিতে চেয়েছে, তারা কি শর্ত দিয়েছে, কোনো খোলামেলা ইনফরমেশন তিনি দেননি। বরং একপাক্ষিক কথা বলেছেন, আমরা ভারতকে বলেছি এটা করতে হবে, আমরা ভারতকে বলেছি ওটা করতে হবে। যেন তার সুরে অনেকটা মনে হয়েছে যে বাংলাদেশ ভারতকে নির্দেশ দিচ্ছে তুমি এটা করো ওটা করো, এবং সেই নির্দেশ ভারত ফলো করবে। যদি আমি কূটনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সংলাপ ব্যবহারে এরকম অ্যাটিটিউডই দেখায়, তাহলে নিশ্চিত করেই বলা যায় যে এই সমস্যার সমাধান হবে না, সমস্যা আরও জটিল আকার ধারণ করবে। চলুন একটু জেনে দেখি দীনেশ ত্রিবেদী কেন দিল্লিতে ছুটে গেলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, দীনেশ ত্রিবেদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর যখন সাক্ষাৎ হলো, সেই একই দিনে ভারতের এর প্রধান পরাগ জৈন তিনি মিটিং করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে, এবং দীনেশ ত্রিবেদী একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করলেন। এগুলো কি ইঙ্গিত দেয়? এগুলো ইঙ্গিত দেয় যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে ইস্যুগুলো মুখ্য, সেই ইস্যুগুলো আদতে কিছুই না, কোনো ইস্যু নেই, সমস্ত ইস্যু আলোচনার বাইরে চলে গেছে। ইস্যু এখন ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু। শেখ হাসিনার ব্যাপারে ভারত কি করবে, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ কি বলতে চায়। দীনেশ ত্রিবেদীর এই ব্যাপারটা নিয়ে গণমাধ্যম খবর দিচ্ছে, সারা বাংলার সব গণমাধ্যম এই খবরটা করেনি। সারা বাংলার শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ভারতের উদ্দেশ্যে দীনেশ ত্রিবেদী। গত 24 ঘন্টায় ঢাকায় 3টি বৈঠক শেষে সোমবার নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন দীনেশ ত্রিবেদী। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকগুলোকে পারস্পরিক আলোচনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই সূত্রটি আরও উল্লেখ করে, এই সফরটি ছিল পূর্ব পরিকল্পিত।